2023 সালের মে মাসের 13 তারিখ আমাদের সিকিম সফরের অষ্টম তথা শেষ দিন। সমীরবাবু এবং তাঁর স্ত্রীর যত্নে আমাদের সফরের মানসিক ও শারীরিক ক্লান্তি উধাও হয়ে গেছে, কিন্তু বাড়ির ডাকে তো সাড়া দিতেই হবে। সকাল 6:15 নাগাদ আমরা পথে নামতে প্রস্তুত হয়ে গেলাম। শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। দেবাংশুর কলিগ সমীর বসুর কাছে ছিলাম, খুব আনন্দে, প্রচুর আদর আপ্যায়ন। আমরা এবার ফুলবাড়ি বাইপাস ধরবো, ঘোষপুকুরে গিয়ে উঠবো সোজা। সকালে রাস্তা ফাঁকা, ধীরে এগোচ্ছি আমরা। আবহাওয়া এখনো মনোরম থাকলেও বেলা গড়ালেই নিশ্চিতভাবে তীব্র দাবদাহের সম্মুখীন হতে হবে। দ্রুতই শহুরে ঘিঞ্জি এলাকা পার হয়ে আমরা জাতীয় সড়কে ওঠার জন্য এগোচ্ছি। এদিকটায় রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয়। সূর্যদেব বেশ ভালোভাবেই কিরণ ছড়াচ্ছেন, তবে গরম এখনো সহনীয় পর্যায়েই আছে। ফুলবাড়ির পর আমরা এখন NH-27-এ উঠে পড়েছি। ঘোষপুকুর পার হয়ে বিধাননগরের কাছাকাছি চলে এসেছি। ফুলবাড়ির কাছে রাস্তা নিয়ে বিভ্রান্তি হওয়ায় কিছুটা সময় নষ্ট হয়ে গেছে। এখন একেবারে চমৎকার রাস্তা, দারুণ চলেছি। তবে ফুলবাড়ি থেকে ঘোষপুকুর পর্যন্ত রাস্তা আরও চওড়া এবং ভালো ছিল বলে বাহন আরও দ্রুত ছোটানো যাচ্ছিল। আজ আমাদের রাস্তার দৈর্ঘ্য কম বেশি 560 কিলোমিটার বাড়ি পর্যন্ত। তবে দেবাংশুরা আজ বালুরঘাটে চলে যাবে বলে ওদের রাস্তাটা আমাদের থেকে অনেকটাই কম হবে। এই জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম, কারণ দক্ষিণবঙ্গ তথা সমগ্র দেশের বাকি অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সংযোগ রক্ষা করে এই জাতীয় সড়কটি। কিন্তু দেশের অন্যান্য অংশের অনেক কম গুরুত্বপূর্ণ রাস্তার তুলনায় এর অবস্থা খুব খারাপ। এদিকে কোথাও ওভারপাস নেই বলে একটানা জোরে গাড়ি চালানো সম্ভব নয়। তাও সকাল বলে একটু সুবিধা হচ্ছে। বিধাননগর এসে গেলাম। এখানে খুব ভালো আনারস পাওয়া যায়। কিষানগঞ্জের আগে পাঞ্জিপাড়া পার হয়ে আসলাম। একটু পরেই আমরা বিহারে ঢুকে পড়ব।
উত্তর দিনাজপুরের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে 100 কিলোমিটার চালানো হয়ে গেল। এখন সময় হচ্ছে 8টা বাজেনি এখন। রাস্তায় মাঝে মাঝে ওভারপাস হলেও অধিকাংশ জায়গায় রাস্তা সরু। তবে ডালখোলা থেকে রায়গঞ্জ পর্যন্ত কিন্তু রাস্তা খুব ভালো। যাচ্ছি, কিষানগঞ্জ পার হয়ে গেছি। আমরা দেবাংশুদের থেকে খানিকটা এগিয়ে আছি। আসলে আমাদের পথের দৈর্ঘ্য অনেক বেশি বলে দ্রুত চলার তাগিদেও বেশি। রায়গঞ্জ থেকে ওরা আমাদের পথ থেকে আলাদা রাস্তায় চলবে, পূর্ব দিকে বেঁকে বালুরঘাটের পথ ধরবে। এখন ওদের চোখে বালুরঘাটের পথের সাথে একটু পরিচয় করা যাক। রায়গঞ্জ থেকে বালুরঘাটের দূরত্ব 106 কিলোমিটার। পথে দক্ষিণ দিনাজপুরের অনেক নামকরা জায়গা পড়ে, যেমন হেমতাবাদ, কালিয়াগঞ্জ, কুশমন্ডি, বংশীহারি, গঙ্গারামপুর। রায়গঞ্জ থেকে প্রথমে রাজ্য সড়ক 10A ধরে বুনিয়াদপুর, তারপর গাজল থেকে আসা NH 512 উঠে সোজা বালুরঘাট। বেশ চমৎকার পথ। এদিকে আমরা 12:30 নাগাদ এসে পৌঁছালাম ফারাক্কা ব্যারেজ। মালদা জেলা থেকে মুর্শিদাবাদ জেলায় ঢুকব, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। এখানে পথ অত্যন্ত সংকীর্ণ, একই ব্যারাজে রেল এবং সড়ক পথ। কোনো কারণে একমুখী যান চলাচল হচ্ছে। সূর্য এখন মাথার উপর, প্রচণ্ড গরম লাগছে। এই ব্যারেজে 109টা গেট আছে, যাদের মাধ্যমে বাংলাদেশের দিকে জলপ্রবাহটা নিয়ন্ত্রিত হয়। আমাদের ডান দিক অর্থাৎ পশ্চিম হতে গঙ্গা আসছে, বাম দিকে তা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে বাংলাদেশে।
সেদিকে নদীর নাম পদ্মা। এখানে দেখা যাচ্ছে রাস্তায় কিছু সংস্কারের কাজ চলছে, এই কারণে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। একে সরু রাস্তা, তার উপরে এই কারণে তীব্র যানজট হয়েছে। আমরা একটা পুলিশের গাড়ির পিছু নেওয়ায় ভিআইপি হিসেবে গণ্য হচ্ছি বলে বেশ অগ্রাধিকারের ভিত্তিতে এগোতে পারছি। বাম দিকে অর্থাৎ একটু ভাটিতে একটা নতুন সেতু তৈরি হচ্ছে। ওটা খুলে গেলে তবে এই পথের যানজট এবং সময় নষ্টের একটা সুরাহা হবে। মাঝ নদীতে সেতুর কাজ কিন্তু অনেক বাকি, কবে যে শেষ হবে কে জানে। তেইশশো 4 মিটার দীর্ঘ এই ব্যারাজ নির্মাণের উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা। এর জন্য গঙ্গার জলকে বাধা দিয়ে হুগলি নদীতে প্রবাহিত করা হয়। তবে এই উদ্দেশ্য কিন্তু পুরোপুরি সফল হয়নি। হুগলির নাব্যতা যথেষ্ট বাড়েনি বা কলকাতা বন্দরের উপকার হয়েছে সামান্যই। উল্টে এর জন্য বাংলাদেশের সাথে মনোমালিন্য, ব্যারাজের পিছনে জলস্তর অনেক উঁচু থাকায় নদী ভাঙনের ভয়ানক কুফল দেখা গিয়েছে। গঙ্গার সমগ্র জলের 10% এই ব্যারাজ থেকে হুগলি নদীতে প্রবাহিত হয়। অবশ্য প্রায় 40% জল সেচ খাল এবং অন্যান্য খাল দিয়ে প্রবাহিত হয়। ফরাক্কার এনটিপিসির যে বিদ্যুৎ কেন্দ্র, তার প্রয়োজনীয় জল এখান থেকেই যায়। দেখতে দেখতে দীর্ঘ ব্যারাজটা শেষ হয়ে আসছে। আমরা চলে আসলাম মুর্শিদাবাদ জেলায়। বেশ খিদে পাচ্ছে, খাবার জায়গা দেখতে হবে। গরম লাগছে প্রচণ্ড, বেশ দীর্ঘ একটা বিশ্রামেরও দরকার রয়েছে। বেলা 2:30 নাগাদ আমরা বহরমপুর বাইপাসে পৌঁছালাম। গরমে একেবারে নাজেহাল হয়ে গিয়েছি, তবে এর মধ্যে অনেকটা রাস্তা পেরিয়েও এসেছি। এখন আমরা একটা আখের রস খাবো বহরমপুর এসে, সেই জন্য দাঁড়ানো। এরকম তো ব্লগ হয়, খাওয়া দাওয়া। এখন 4টে নাগাদ আমরা কৃষ্ণনগরের 37 কিলোমিটার আগে এসে পড়লাম। বাড়ি পৌঁছাতে ঠিক সন্ধে হয়ে গেল।